নমস্কার, আমি অরবিন্দ কুমার দাস, ফ্যাকাল্টি অফ ক্রিয়েটিভ এডুকেশন সেন্টার, ম্যাথ ডিপার্টমেন্ট, মালদা। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমি তোমাদের সামনে যে চ্যাপ্টার নিয়ে উপস্থিত হয়েছি, চ্যাপ্টারের নাম বৃত্ত বা সার্কেল। আজকে তোমাদের এই বৃত্ত চ্যাপ্টারটির যে টপিকটি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কনসেপ্ট। বৃত্তের সমীকরণ কী করে তৈরি হলো, আমরা সমীকরণটা যে পেলাম সেখান থেকে কী কী ডেটা পাবো, এগুলো নিয়ে আজকে আলোচ্য বিষয়। ওকে, তো প্রত্যেকে তোমরা চ্যাপ্টারের নাম দাও বৃত্ত বা সার্কেল। বৃত্ত বা সার্কেল। বৃত্ত বা সার্কেল। তোমরা কিন্তু যখন নোটস রেডি করবে তখন তোমরা কিন্তু কনসেপ্ট 1, কনসেপ্ট 2, কনসেপ্ট 3, কনসেপ্ট 4 এভাবে লিখবে। আমি তোমাদের বোঝার সুবিধার জন্য কিন্তু আমি একই টেকনিকের মাধ্যমে চারিপাশে বিস্তার করব। ওকে, তো প্রথমে বলি বৃত্ত। এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা তোমাদের গণিতের শাখার কিসের পার্ট? এটা কি অ্যালজেব্রার পার্ট, নাকি এটা ত্রিকোণমিতির পার্ট, নাকি অন্য কোনো পার্ট? তো মাথায় রাখবে, গণিতে তো অনেক শাখা, যেমন পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, পরিমিতি, ত্রিকোণমিতি, অনেক যেমন শাখা হয়। তো ঠিক এই বৃত্ত বা সার্কেল আমাদের একাদশ শ্রেণীর যে সিলেবাসে আছে তা কিন্তু স্থানাঙ্ক জ্যামিতির একটি পার্ট। কি বললাম? স্থানাঙ্ক জ্যামিতি। স্থানাঙ্ক জ্যামিতির একটি চ্যাপ্টার। স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রির একটি পার্ট। স্যার, স্থানাঙ্ক জ্যামিতির মানলাম এই শাখার অন্তর্গত হচ্ছে বৃত্ত, এই চ্যাপ্টারটি, কিন্তু এটা আসলে কি? তো মাথায় রাখবে, এটা আসলে একটা কনিক সেকশনের অন্তর্গত, অর্থাৎ শঙ্কুচ্ছেদ। কি বললাম? শঙ্কুচ্ছেদ। তার মানে আমরা যদি শঙ্কুকে কাটলে একটা শেপ পাবো, একটা চেহারা পাবো। ওই চেহারাটাই হচ্ছে বৃত্তের চেহারা। এখন শঙ্কুকে আমরা কেমন করে কাটবো? তো ধরে নাও যে এটা যদি একটা শঙ্কু হয়, তাহলে এই শঙ্কুটাকে তোমরা যদি অনুভূমিক বরাবর কাটো একটা তল দিয়ে, তাহলে যে শেপটা পাবে, যে আকৃতি দেখতে পাবে, সেই আকৃতিটা কার মতো? একটা সার্কেলের মতো। ক্লিয়ার? দেখবে বাড়িতে একটা লাউ বা কুমড়া নেবে, অনুভূমিক বরাবর কাটবে, কাটার পর যখন নিজের সামনে নিয়ে আসবে তখন যে শেপ, যে আকৃতিটা পাবে, ওটা দেখতে একদম পুরোপুরি কার মতো? একটা বৃত্তের মতোই। বুঝতে পারলে? তাহলে আমরা কি দেখলাম? শঙ্কুচ্ছেদ। একটা তল দিয়ে যদি একটা শঙ্কুকে অনুভূমিক বরাবর কাটো, তাহলে তোমরা যে আকৃতিটা পাবে ওটা হচ্ছে একটা বৃত্তের ছবি। আচ্ছা, নেক্সট। স্যার, আমরা কি অতীতে বৃত্ত নামক কোনো চ্যাপ্টার পড়েছি? অবশ্যই পড়েছি। কোথায় পড়েছি? আমরা পড়েছি জ্যামিতি আর পরিমিতিতে। যখন তোমরা দশম শ্রেণী বা নবম শ্রেণীতে পড়তে, তখন কিন্তু তোমরা বৃত্তের যে টপিকটা কোথায় পড়েছো? জ্যামিতিতে। জ্যামিতি, পরিমিতি। আমরা কিন্তু এই দুটো পার্টে বা গণিতের এই দুটো শাখায় কিন্তু আমরা এই চ্যাপ্টারটাকে দেখেছি। স্যার, ওখানে কি দেখেছিলাম? দেখো, জ্যামিতি মানে কি? নিশ্চয় আমরা ওখানে কাটা কম্পাস, রুল কম্পাস এবং কিছু উপপাদ্যের মাধ্যমে আমরা কি করতাম? বৃত্তটাকে অঙ্কন করার চেষ্টা করতাম। যদি রেডিয়াস দিত, ব্যাসার্ধ দিত, তাহলে আমরা ওই ব্যাসার্ধের পরিমাপ দিয়ে আমরা কিন্তু জ্যামিতির টেকনিকে বা জ্যামিতির মাধ্যমে কিন্তু আমরা কি বলতো ওই বৃত্তটাকে আঁকার চেষ্টা করতাম। ঠিক কিনা? তো আমরা সেই বৃত্তটাকে অঙ্কন করার চেষ্টা করতাম। অঙ্কন করার টেকনিক পেতাম জ্যামিতি থেকে। কি বললাম? অঙ্কন করার যে টেকনিক, বৃত্তকে আঁকার যে টেকনিক, এটা পেতাম জ্যামিতি থেকে। আর বৃত্ত সংক্রান্ত তথ্য মানে কি? ওর সেন্টার, ওর রেডিয়াস, ওর মধ্যে যে এরিয়া পাচ্ছি, ক্ষেত্রফল,
আর বৃত্তের যে পরিধি, বৃত্তের পরিধি, এই সমস্ত গণনার যে কাজটা করতাম সেই কাজটা কার মাধ্যমে করতাম? আমরা পরিমিতির মাধ্যমে। বুঝতে পারলে কি বললাম? আবার বলছি, মন দিয়ে শোনো। আমরা জ্যামিতির মাধ্যমে কি করতাম? বৃত্ত অঙ্কন করতাম এবং বৃত্তের অঙ্কনের পাশাপাশি কিছু উপপাদ্য পেতাম। ক্লিয়ার? যে উপপাদ্য দিয়ে আমরা বৃত্তের মানে পরিধিটাকে আর বাড়াতাম। আর পরিমিতির মাধ্যমে কি পাই? বৃত্তের সংক্রান্ত কিছু গণনা, যেমন ওর এরিয়া কী করে ক্যালকুলেট করব, ওর পরিধি কী করে ক্যালকুলেট করব, একটা বৃত্তের রেডিয়াসটা কী হবে, এগুলো নিয়ে আমরা গণনা করতাম। তো এবার দেখো আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন কি। আমরা যে বৃত্তটা শিখব, তো আমাদের একাদশ শ্রেণীতে কত নাম্বার থাকবে এই চ্যাপ্টারের জন্য? তো দেখো একাদশ শ্রেণীতে তোমাদের কিন্তু MCQ, মার্কস 2, মার্কস 4 আর মার্কস 5, এই 4 টাইপের কিন্তু তোমাদের নাম্বার বিভাজন রয়েছে। তো এই চ্যাপ্টার থেকে MCQ একটা, মার্কস 2 এর জন্য একটা, মার্কস 4 এর জন্য একটা অঙ্ক দেয়, মার্কস 5-এ কোনো অঙ্ক দেয় না। তার মানে আলটিমেটলি আমরা এই বৃত্ত থেকে টোটাল নাম্বার পাই কত বলো? 4, 5, 6, 7, ম্যাক্সিমাম 7 নাম্বার আমরা পেয়ে থাকি। তবে মাথায় রাখবে, অনেক সময় 2 মার্ক না দিলেও 4 মার্ক দেয়, বা 4 মার্ক না দিলেও 2 মার্ক দেয়। ক্লিয়ার? যে এরকম যে দিবেই তার কোনো মানে নেই, তবে সর্বোচ্চ সম্ভাবনা যদি দেখা যায় তাহলে 7 নাম্বার তোমরা পেতে পারো। এবার আমরা দেখব, আচ্ছা বৃত্ত যখনই বললাম না, তখন এখানে আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে বৃত্তটা আসলে একটা সামতলিক চিত্র। ক্লিয়ার? সামতলিক চিত্র। তোমার খাতার একটা সমতল, পেজটা একটা সমতল, ওই সমতলের উপর তোমরা একটা ছবি আঁকছো, তাই না? তাই বৃত্ত কি? বৃত্ত একটা সামতলিক চিত্র, একটা সমতলের উপর আঁকা ছবি, সামতলিক চিত্র, এই কারণে বললাম। এবার সঞ্চার পথের দৃষ্টিভঙ্গিতে বৃত্ত কাকে বলে? এটা একটা মজার বিষয়। স্যার বৃত্ত কাকে বলে? স্যার সরলরেখা কাকে বলে? তোমরা তো আঁকতে পারবে, কিন্তু ডেফিনেশনটা কি? তাই আমরা এবার দেখব বৃত্তের সংজ্ঞা, বৃত্ত কাকে বলে। তো আমি তোমাদের সঞ্চার পথের মাধ্যমে এটা বলবো। তো ধরে নাও এটা একটা গরু। ক্লিয়ার? খুব ভালো আঁকতে পারি না ভাই, তবু ধরে নাও এটা একটা গরু। ওকে, এই গরুটাকে প্রায় 4-5 দিন না খাইয়ে রেখেছো। কদিন? প্রায় 4-5 দিন না খাইয়ে রেখেছো। চারিপাশে অগাধ ঘাস। ক্লিয়ার? এ পাশে প্রচুর ঘাস, প্রচুর ঘাস, প্রচুর ঘাস। আর গরুটাকে না খাইয়ে রেখেছো, মাঝখানে যে জায়গাটা না, মাঝখানে কিন্তু কোনো ঘাস নাই, কিন্তু এই বাউন্ডারির চারিপাশে প্রচুর ঘাস। এবার বেচারা গরু, ও তো বোঝে না, হতো মাটিটাকে আলগা রেখেছো, মানে পা দিয়ে দিয়ে গেলে যেন পায়ের ছাপটা পড়ে। এবার গরু এই ঘাস খাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে কিন্তু হাঁটছে, কিন্তু দড়ির দৈর্ঘ্য তো সেম, ওটা তো চেঞ্জ হচ্ছে না। ওই কারণে সর্বোচ্চ দূরত্ব যখনই যাচ্ছে, ও বেচারা ঘাস আর পাচ্ছে না, ঘাসের নাগাল আর পাচ্ছে না। এভাবে ঘুরতে আবার ওই গরুটা যে পজিশনে ছিল, আবার সেই পজিশনে কিন্তু চলে আসলো। বুঝতে পারলে কি বললাম? এখানে কিন্তু খুঁটি পোতা হয়েছে আর গরুর গলায় দড়ি বাঁধা হয়েছে। গরু ঘাস খাওয়ার লোভে তো না, ঘাস খাওয়ার চেষ্টায় ও সর্বোচ্চ সীমানা অবধি হাঁটতে যাচ্ছে। তো পায়ের ছাপগুলো যেখানে যেখানে পড়লো, ওই পয়েন্টগুলোকে তুমি যুক্ত করলে তুমি যে পথটা পাচ্ছ, যে পথ দিয়ে গতিশীল হয়েছে, যে পথটা পাচ্ছ, সেটা তো একটা সঞ্চার পথ, তাই না? এই পথটাকে কি বলি আমরা? এই পথটাকে বলি আমরা সঞ্চার পথ। আর এই সঞ্চার পথটা যে শেপ নিয়েছে, যে চেহারা নিয়েছে, ওই চেহারাটাকে কি বলছি আমরা? বৃত্তের চেহারা। বুঝতে পারলে? এবার তোমাদের যদি এখান থেকে আমি একটা জিনিস
ধরার চেষ্টা করি, দিতে পারো কিনা বলতে। বলো তো এই খুঁটি থেকে গরুর যে পায়ের ডিস্টেন্স, যা এই খুঁটি থেকে গরুটা টুকটুক করে হাঁটতে হাঁটতে এখানে আসলো, এই পায়ের ডিস্টেন্সটা আলাদা না একই? সেম। আবার গরুটা এখানে আসলো টুকটুক করে হাঁটতে হাঁটতে, এবার খুঁটি থেকে ওর পায়ের খুঁড়ের যে দূরত্ব, এই দূরত্ব আলাদা না একই? সেম। ও তার মানে এই বরাবর ও যেখানে দাঁড়াক না কেন, খুঁটি থেকে তার দূরত্ব যদি মাপি অল টাইম কী পাবো? সেম পাবো, তাই না? তাহলে একটা জিনিস লক্ষ্য করো তো, ওর গতিশীল পা আর খুঁটির মধ্যে দূরত্বটা কি সর্বদা সমান না? ঠিক কিনা বলো আগে? ওর গতিশীল পা, যে পাটা গতিশীল, ও চুপচাপ দাঁড়িয়ে নেই, ঘাস খাওয়ার জন্য পাটা গতিশীল হয়ে গেছে, তোর গতিশীল পা আর খুঁটি ওর মধ্যে যে ডিস্টেন্স সর্বদা কি সমান। তো আমরা বৃত্তের ডেফিনেশন কি দেব? বৃত্ত কাকে বলে? তাহলে দেখো, বৃত্ত হচ্ছে ওর গতিশীল পা এবং খুঁটি। তো আমরা গতিশীল পা বলবো না এখানে, এখানে গতিশীল পা না বলে গতিশীল কি বলবো? বিন্দু, কারণ ওই বিন্দুটা গতিশীল হচ্ছে। তো লিখছি গতিশীল বিন্দু, গতিশীল বিন্দু এবং এবং ওই খুঁটিটি, খুঁটি মানে কি একটা জায়গায় ফিক্সড করে দেওয়া হয়েছে না? ফিক্সড করা হয়েছে মানে নির্দিষ্ট বিন্দু। তো গতিশীল বিন্দু ও নির্দিষ্ট বিন্দুর দূরত্ব সর্বদা কি বলো? সর্বদা সমান। ক্লিয়ার? পাশে ব্র্যাকেটে লিখছি একই সমতলে, তাই না? বা একটি সমতলে। কারণ আমরা যে মাঠটা পাচ্ছি, ওই মাঠটা যদি সমতল ভেবে নাও, তো এই মাঠ, ওই সমতলের উপর কি হচ্ছে যে দুটো পয়েন্ট, একটা হচ্ছে গরুর পায়ের ছাপ আর একটা কি খুঁটি, তার মাঝখানে যে দূরত্বটা কি অল টাইম সেম। কিংবা তুমি যে পেজের উপর আঁকবে ওই পেজটাকে একটা সমতল, তো কোনো সমতলে গতিশীল বিন্দু ও নির্দিষ্ট বিন্দুর মধ্যে দূরত্ব সর্বদা কি সমান। তার যে সঞ্চার পথ, তার বলতে এই যে গতিশীল বিন্দুটা ও তো ফিক্সড হয় নাই, ও যে ঘুরছে, তো গতিশীল বিন্দুটার যে সঞ্চার পথ, তার সঞ্চার পথ মানে গরুর পায়ের যে সঞ্চার পথ, ওই সঞ্চার পথটাকে আমরা কি বলছি? বৃত্ত। বুঝতে পারলে? তো দেখো আবার বলছি, গতিশীল বিন্দু মানে গরুর পায়ের ছাপ আর নির্দিষ্ট বিন্দু, আবার বলছি গতিশীল বিন্দু আর নির্দিষ্ট বিন্দু, গতিশীল বিন্দু নির্দিষ্ট বিন্দু, গতিশীল বিন্দু নির্দিষ্ট বিন্দু, গতিশীল বিন্দু নির্দিষ্ট বিন্দু, গতিশীল বিন্দু নির্দিষ্ট বিন্দু, এদের মধ্যে দূরত্ব সর্বদা কি সমান। দূরত্ব সর্বদা সমান, সবটার ক্ষেত্রে দূরত্ব আর। কোথায়? একটা সমতলে। তখন আমরা যে সঞ্চার পথটা পাচ্ছি, ওই সঞ্চার পথটাকে আমরা কি বলছি? বৃত্ত। বলো বৃত্তের ডেফিনেশন পুরো বুঝতে পারলে কিনা? কারো কোনো কনফিউশন নেই তো অবধি? এবার আমরা জানবো যে ঠিক আছে স্যার, আপনি খুব সহজে বললেন বৃত্ত কাকে বলে। এবার আপনি একটু দেখান না যে একটা বৃত্তের সমীকরণ কি হয়। ক্লিয়ার? আপনি তো খুব একদম আনন্দ সহকারে বললেন যে বৃত্ত নাকি একটা শঙ্কুচ্ছেদ, শঙ্কুকে অনুভূমিক বরাবর কাটার ফলে যে শেপটা পাবো ওটাই নাকি বৃত্তের ছবি। মানলাম। আপনি বললেন বৃত্ত নাকি একটা সামতলিক চিত্র, আর খুব মজা করে বললেন যে জ্যামিতিক এটাই ইন্ডিকেট করে যে একটা বৃত্ত কেমন করে আঁকতে হয়, আর বৃত্তের পারিপার্শ্বিক তথ্য ক্যালকুলেশনের জন্য প্রয়োজনকার পরিমিতির। আপনিও মার্ক ডিস্ট্রিবিউশনে খুব সুন্দর করে বললেন, আর পাশাপাশি বললেন সঞ্চার পথের দৃষ্টিভঙ্গিতে যে বৃত্ত কাকে বলে। এবার আপনি বলুন যে বৃত্তের সমীকরণ আমরা কোন টেকনিকে পাবো। তো প্রথমে তোমরা এই অবধি লিখে নাও আগে। তো বৃত্তের সমীকরণ পাওয়ার জন্য আমরা এতগুলো আর দাগ টানছি না, তো লেন্দি হয়ে যাবে ব্যাপারটা। আমি এক কাজ করি, ধরে নাও যেটা ফিক্সড পয়েন্ট, যেটা ফিক্সড হয়ে আছে, যাকে বলছি একটা জায়গাতে খুঁটি পোতা হয়েছে, ওই পয়েন্টটা হচ্ছে কি? ওই পয়েন্ট হচ্ছে আলফা কমা কত বিটা। ক্লিয়ার? বুঝতে পারলে? তাহলে তোমরা এটা শিওর হয়ে গেলে।
আর আনন্দ সহকারে বলতে পারবে স্যার তাহলে এই যে বৃত্তটা না তার কেন্দ্র হচ্ছে কি আলফা কমা বিটা। ওকে, আর বলতে পারবে ওর ব্যাসার্ধটা কত হবে আর, রেডিয়াসের ফার্স্ট অ্যালফাবেট আর, তো ওই কারণে আর নাম দেওয়া হয়েছে। আমরা এই যে গতিশীল বিন্দুটা আছে না, গতিশীল বিন্দু, তো আমি ওই বিন্দুটার কোনো এক অবস্থানের স্থানাঙ্ককে ধরছি কত এইচ কমাকে, কারণ যখনই আমরা সঞ্চারপথ নিয়ে কাজ করি তখনই কিন্তু আমরা এইচ কমাকে ধরেই কাজটা করি। যখন আমাদের অঙ্ক হয়ে যাবে তখন এইচের জায়গায় কী লিখি এক্স আর কে এর জায়গায় কী লিখি ওয়াই। ক্লিয়ার? স্যার এইচ কমাকে এটা কেন দেন একটু যদি বাস্তব উদাহরণ দিয়ে বলেন তাহলে খুব ভালো হয়। তো মাথায় রাখবে, দেখবে অনেক সময় যখন মা, অনেক সময় কেন, যখনই মা ভাত রান্না করে তখন প্রায় কয়েক লক্ষ চাল থাকে, তাই না? এবার কয়েক লক্ষ চালকে ফুটাতে হয়, সিদ্ধ না হলে কেমন করে খাবে? মাকে তো গাল দেবে তখন, তাই না? তো মা কী করেন, মা কি এক হাঁড়ি যে ভাত, প্রত্যেকটা ভাতকে টিপে টিপে দেখে? জাস্ট খালি একটা বা দুটো ভাত টিপে দেখে সিদ্ধ হয়েছে কিনা। দুটো ভাত সিদ্ধ মানে কি পুরো হাঁড়ির ভাত সিদ্ধ হয়ে যাওয়া, ঠিক কিনা? তো দেখবে একটা হাঁড়িতে যখন ভাত রান্না করা হয় তখন তার মধ্যে কিন্তু প্রায় কয়েক লাখ কিন্তু চাল থাকে। কেউ গুনেছ কি? কেউ আমরা গুনি না, আন্দাজ করে নিচ্ছি, প্রায় কয়েক লাখ চাল থাকে। মা কি করেন, মাত্র একটা বা দুটো ভাত নেন, ওই একটা ভাতকে আমরা কি বলছি এইচ কমাকে। ওই একটা ভাত নিয়ে কিন্তু আমরা পুরো অঙ্কটা করি, পুরো ক্যালকুলেশনটা করে মা, যে একটা ভাতকে প্রেস করে দেখি তো ওই ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। যদি একটা ভাত সিদ্ধ হয়ে যায় সঙ্গে সঙ্গে বুঝে নেওয়া যায় যে গোটা হাঁড়ির ভাত সিদ্ধ হয়ে গেছে। তো ঠিক একই রকম আমরা একটা মাত্র পয়েন্ট নিয়ে কাজ করব। যখন একটা পয়েন্ট নিয়ে পুরো আমার অঙ্কটা নেমে যাবে তখন কি করব, বলবো গোটা হাঁড়ির ভাত সিদ্ধ, মানে কি আর এইচ কমা কে লিখে দরকার নাই, বরং ডিরেক্টলি এক্স কমা ওয়াই লিখব। ক্লিয়ার? এক্স কমা ওয়াই হচ্ছে পুরো হাঁড়ির ভাত। তো লক্ষ্য করো আমরা এখান থেকে কী দেখতে পাচ্ছি, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যে যে দূরত্ব সেটা কি আর, তাই না? তো আমরা এখানে লিখছি, যেহেতু এখন শিখবো আমরা ইকুয়েশন সংক্রান্ত, ইকুয়েশন কেমন করে পাবো। তো লক্ষ্য করো এইচ কমা কে ও আলফা কমা বিটা বিন্দুদ্বয়ের মধ্যে দূরত্ব কত আর একক, এটা হচ্ছে কি দূরত্বটা। কার মধ্যে দূরত্ব? এই গতিশীল বিন্দু যে কোনো একটা অবস্থানের স্থানাঙ্ক আর এই ফিক্সড বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত আর একক। এবার তোমরাই বলো দুটো পয়েন্টের মধ্যে দূরত্বের ফর্মুলা তোমরা কি জানো, মনে আছে? আন্ডার রুট অফ, দেখো ছেলে কমা মেয়ে, ছেলেদের অন্তর মানে কত এইচ মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস কত বলো কে মাইনাস বিটা তার স্কোয়ার। তাহলে এটা সমান কত আর, ঠিক কিনা বলো সবাই? বুঝতে পারলে কি করলাম? তো দুটো পয়েন্টের মধ্যে দূরত্বের যে ফর্মুলা সেই ফর্মুলা প্রয়োগ করলাম। এবার লক্ষ্য করো উভয় পক্ষে হোল স্কোয়ার করো, তাহলে পাচ্ছি কি এইচ মাইনাস আলফা তার হোল স্কোয়ার প্লাস কে মাইনাস বিটা তার হোল স্কোয়ার, এটা ইকুয়াল টু কত বলো তো আর স্কোয়ার। যখনই আমাদের গণনা করা কমপ্লিট হয়ে গেল না, সঙ্গে সঙ্গে তুমি বলবে যে নির্ণেয় বৃত্তের সমীকরণ, নির্ণেয় সঞ্চার পথের সমীকরণ বা ওই সঞ্চার পথটা কোন শেপ নিয়েছে, বৃত্ত না, বা বৃত্তের সমীকরণ কি হবে, এইচ এর জায়গায় কি লিখব এক্স। তাহলে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান কত বলো তো, সমান আর স্কোয়ার। তো এটাই কি, এটাই হচ্ছে বৃত্তের সমীকরণ, এটাই হচ্ছে সার্কেলের ইকুয়েশন, এটাই বৃত্তের সমীকরণ। আর এই বৃত্তের সমীকরণ থেকে আমরা কি কি ডেটা পাচ্ছি বলো তো?
আলফা কমা বিটা এটা কি একটা সেন্টার না, আলফা কমা বিটাটা কি একটা সেন্টার কেন্দ্র, আর আরটা কি রেডিয়াস ব্যাসার্ধ। তার মানে তোমাকে যদি একটা বৃত্তের কেন্দ্র বলা থাকে আর ব্যাসার্ধ বলা থাকে, তোমরা কিন্তু খুব সহজে ওই বৃত্তটার সমীকরণ কি হবে অনায়াসে বলতে পারবে। ওকে, আগে লিখে নাও অবধি, লিখলে? আচ্ছা, তো যখন তোমরা এই ইকুয়েশনটা দেখে ফেললে, চলো না আমরা এই ইকুয়েশনকে কেন্দ্র করে একটা অঙ্ক করে নিই। যদিও আমরা কিন্তু এই ইকুয়েশন দিয়ে কোনো কাজ করব না, বুঝতে পারলে? আমরা শিখলাম এই ইকুয়েশনটা, কিন্তু আমাদের যেটা দরকার আমরা সেই লুকের ইকুয়েশনটা নিয়ে কিন্তু কাজ করব। আমাদের এই লুকটা কিন্তু নিয়ে সেরকম লাভ হবে না, কারণ আমি যে টেকনিক অঙ্কগুলো শেখাবো যাতে কি বলতো যে কোনো অঙ্ক তুমি যে কোনো মুহূর্তে করতে পারো, মানে একই টেকনিকের অঙ্ক, তার জন্য অন্য একটা চেহারা প্রয়োজন, অন্য একটা মানে এই ইকুয়েশনটাকে আর একটু ক্যালকুলেশন করতে হবে। তবুও তোমাদের আমি এই লুকের উপর বেস করে কি কি অঙ্ক করা যাবে তার যেটা ধারণা দিয়ে দিই। তো প্রশ্ন লিখো প্রত্যেকে, ওখানে লিখিও না, ওই জায়গাটা ছেড়ে রাখবে। যে বৃত্তের কেন্দ্র 1,2 ও ব্যাসার্ধ 3 একক, তার সমীকরণ নির্ণয় করো। ক্লিয়ার? যে বৃত্তের কেন্দ্র 1,2 আর ব্যাসার্ধ 3 একক, তার সমীকরণ নির্ণয় করো। এখন তোমরাই বলো না, যে বৃত্তের কেন্দ্র 1,2 তার মানে কি বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, অর্থাৎ তুমি বুঝতে পারছো যে আলফা কমা বিটা এটা কত বলেছে কোশ্চেনে 1,2, আর রেডিয়াস ব্যাসার্ধ কত বলেছে 3 একক, ঠিক কিনা বলো আগে? তার মানে তুমি এখান থেকে আলফার মান পেয়ে যাচ্ছ 1, আর বিটার মান কত পাচ্ছ 2, আর এর মান কি পাচ্ছ 3। তাহলে কি চেয়েছে? বৃত্তের সমীকরণ। তুমি তো অনায়াসে বলতে পারবে যে নির্ণেয় বৃত্তের সমীকরণ। তুমি জাস্ট আলফার জায়গাতে আলফার মান, বিটার জায়গাতে বিটার মান, আর এর জায়গাতে আর এর মানটা বসিয়ে দাও। তো কি পাচ্ছ? এক্স মাইনাস আলফা, আলফার মান 1 তার হোল স্কোয়ার, প্লাস ওয়াই মাইনাস বিটা, বিটার মান কত 2 তার হোল স্কোয়ার, সমান কি আর এর মানটা 3, তো 3 স্কোয়ার। ব্যাস, যেটা পাচ্ছ ওটা হচ্ছে বৃত্তের সমীকরণ। বোঝা গেল ব্যাপারটা? তো আমরা বৃত্তের এই সমীকরণটা নিয়ে কাজ করব না সেরকম, যদিও তোমাদের সমস্ত অঙ্ক যদি মনে করা যায় যে এই টেকনিক দিয়ে করা যায়, কিন্তু এতে একটু বুদ্ধি বেশি খরচ হবে। তাই আমি তোমাদেরকে যে টেকনিকটা শেখাবো, মানে একটা প্রশ্ন থাকবে, তো একটা ছোট্ট অংশ পড়বো, ওই অংশের নিজস্ব কাজ কী, আর একটা অংশ পড়বো ওর নিজস্ব কাজ কী, আর একটা অংশ পড়বো ওর নিজস্ব কাজ কী, ওই কাজগুলোকে জয়েন করলেই আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। তো ওই টেকনিকটা দরকার। এবং তোমাদের বইয়ে যতগুলো বৃত্তের সমীকরণ থাকবে দেওয়া, ওই সমীকরণগুলো যে ফিগারে থাকবে আমার সেই ফিগারটা প্রয়োজন, ওই জন্য আমি এই ফিগারে স্টপ থাকবো না। তাই এই পোর্শনটা মুছে ফেলছি আর ক্যালকুলেশনটাকে কন্টিনিউ করছি। আচ্ছা, এটাকে ভাঙলে কি পাবো বলো তো? বা এক্স স্কোয়ার মাইনাস 2x আলফা প্লাস কত আলফা স্কোয়ার, প্লাস এটাকে ভেঙে ফেলি ওয়াই স্কোয়ার মাইনাস 2y বিটা প্লাস কত বিটা স্কোয়ার, সমান কত পাচ্ছি বলো আর স্কোয়ার। এফডি ওকে? আচ্ছা, আমি আর এক লাইন খাটি, এখানে এক্স স্কোয়ার লিখলাম যোগ ওয়াই স্কোয়ার লিখলাম যোগ, এখানে না মাইনাস 2x আলফা না লিখে 2 ইন্টু মাইনাস আলফা ইন্টু এক্স লিখতে পারি কি পারি না বলো? কি করলাম? মাল্টিপ্লাই করে দেখো না, মাইনাস 2x আলফাই তো আসবে। দেখো আমি এখানে মাইনাস 2y বিটা না লিখে 2 ইন্টু মাইনাস বিটা ইন্টু ওয়াই লিখলাম যোগ, আচ্ছা
তো এক্স স্কোয়ার, তারপরে এই টার্ম লেখা কমপ্লিট। তাহলে কি পড়ে থাকলো বলো তো? আলফা স্কোয়ার যোগ বিটা স্কোয়ার মাইনাস কত আর স্কোয়ার পড়ে থাকলো। তাহলে এটা সমান কত? 0। বুঝতে পারলে কি করলাম কাজটা? এবারে এখান থেকে একটা ব্যাপার আছে কি, এটাই হচ্ছে কি বৃত্তের সমীকরণ, এটাই বৃত্তের সমীকরণ। আমি জানি তোমরা এবার বলবো স্যার আমার এই সমীকরণটাই মুখস্থ করতে সুবিধা স্যার, কারণ এই সমীকরণটা দেখতে ভয়ানক সমীকরণ, তাই না? এই সমীকরণ ভয়ানক না? বাপ রে বাপ, দেখো কীরকম চেহারা নিয়েছে। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু মাইনাস আলফা ইন্টু এক্স প্লাস 2 ইন্টু মাইনাস বিটা ইন্টু ওয়াই প্লাস আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ইকুয়াল টু 0। ভয়ানক চেহারা নিয়েছে। এই চেহারাটাকে একটা সিম্পল ফর্ম দিই যাতে আমাদের মনে থাকে। কেন? কারণ এরকম ফিগারে যেহেতু সমস্ত অঙ্ক থাকবে, তাই ওকে যদি একটা সিম্পল ফিগার দিই তাহলে কি পাচ্ছি? বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 ইন্টু এই মাইনাস আলফাকে বলছি বাবু তুই জি, তো 2gx প্লাস 2 ইন্টু এফ ইন্টু ওয়াই মাইনাস বিটাকে কী বললাম? এফ, প্লাস ওর নাম দিচ্ছি সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে ওর একদম সিম্পল ফর্ম, সাধারণ আকার। বুঝতে পারলে? আমার মনে হয় স্টুডেন্টস কিন্তু এটা সহজে মনে রাখতে পারবে, ঠিক কিনা? দ্বিঘাত, একঘাত, 0 ঘাত, তাই না? দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি সমান 0, এটা কিন্তু সহজে মনে রাখতে পারবে। আর এক্ষেত্রে একটু বলে রাখি তোমাদের, এখানে এখানে আমরা কাকে বলো তো? মাইনাস আলফা ওর জায়গায় কি লিখেছি? ওর জায়গায় লিখেছি জি, তাই না? আমরা মাইনাস বিটা ওর জায়গায় কি লিখেছি? এফ, তাই না? দেখো মাইনাস আলফার জায়গায় জি লিখেছি, মাইনাস বিটার জায়গায় এফ লিখেছি, আর আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আর স্কোয়ার ওর জায়গায় কি লিখেছি? সি। দেখো ওর জায়গায় সি লিখেছি, ঠিক কিনা? তো তুমি তো আনন্দে আছো, ও স্যার আপনি লিখে ভালোই করেছেন, কারণ এত কঠিন সমীকরণের পরিবর্তে একটা সিম্পল ফর্ম দিয়ে মনে রাখাটা বেটার। তাহলে বলো তো আমরা বৃত্তের সমীকরণ কি পেলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, তাই না? আর আগে কি পেয়েছিলাম? এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান কি? সমান হচ্ছে আর স্কোয়ার। তো দুটোর মধ্যে ডিফারেন্স কি জানো? ওখানে আলফা বিটা আর ছিল, কিন্তু এখানে আলফা বিটা আর নাই। কে আছে এখানে? জি এফ সি। ক্লিয়ার? তার মানে যখন আমি একটা বৃত্তের দুটো পার্ট ক্যালকুলেট করব, একটা কেন্দ্র যাকে আমরা আগে কি নামে জানতাম? আলফা কমা বিটা নামে। তো এখানে কি আলফা বিটা দেখতে পাচ্ছ? আগে বলো। পাচ্ছি না। তার মানে যখনই তুমি এই সমীকরণ নিয়ে চিন্তা ভাবনা করবে তখন কিন্তু আর আলফা বিটা বলা যাবে না, তখন এখানে যারা আছে উপস্থিত তাদেরকে দিয়ে তোমাকে কাজ করাতে হবে। তখন আমরা কি বলবো? বলবো আমি আর আলফা বিটাকে চিনি না, তখন আলফা মানে কত? মাইনাস জি। দেখো আলফা সমান কত? মাইনাস জি। আর বিটা সমান কত? মাইনাস এফ। তার মানে সেন্টারকে আর আমি আলফা বিটা বলবো না, কি বলবো? মাইনাস জি কমা মাইনাস এফ। কারণ এখন যেহেতু আমরা এই সমীকরণ রেসপেক্টে সব কিছুকে ভাববো, তাই। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা তোমরাই বলো, যখন আমি ব্যাসার্ধ বলতাম, ব্যাসার্ধ বলতে পারবে ব্যাসার্ধকে আগে আমি কী নামে জানতাম? আর নামে জানতাম, কিন্তু এখন আর আমরা আর নামে চিনব না। কেন? কারণ এখানে আর আর দেখতে পাচ্ছি না, এখানে জি এফ সি দেখতে পাচ্ছি। তাহলে আমাকে ব্যাসার্ধটাকে কিসে আনতে হবে? ফর্মে, জিএফসির ফর্মে আনতে হবে। তাহলে এই আর স্কোয়ারটাকে উপরে নিয়ে যাও, তো বলো তো আর স্কোয়ার সমান কত পাচ্ছি? আর স্কোয়ার সমান আলফা স্কোয়ার প্লাস কত? বিটা স্কোয়ার মাইনাস সি, তাই না? এবার তোমরা এক কাজ করি, এখানে আলফা মানে কত? মাইনাস জি, তাহলে জি স্কোয়ার হয়ে যাচ্ছে না এটা? বিটা সমান কত? মাইনাস এফ, তো মাইনাস এফের স্কোয়ার মানে প্লাস এফ স্কোয়ার হয়ে যাচ্ছে মাইনাস সি। তাহলে বলতে পারবে আর সমান কত? আর সমান আন্ডার রুট অফ
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো আলটিমেটলি আমরা এটা দেখতে পেলাম, যখনই আমাকে বলবে যে বৃত্তের সমীকরণ কি হবে, আমরা বলবো বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, যার কেন্দ্র কত, যার কেন্দ্র হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, আর ব্যাসার্ধ কোনটা, এটা। ওকে, ব্যাস। তো এই হচ্ছে বৃত্তের সমীকরণ পাওয়ার অভিনব কৌশল। এবার আমরা হেডিং দেব পরের কনসেপ্টে। দেখো চ্যাপ্টারের নাম কি, চ্যাপ্টারের নাম বৃত্ত। যদি চ্যাপ্টারের নাম বৃত্ত, তোমাকে কি নির্ণয় করতে বলবে, এখানে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে, তাই না? তো যখনই তোমাকে প্রশ্নে বলবে যে বাবু বৃত্তের সমীকরণ নির্ণয় কর, তুমি আর এপার ওপার ভাববে না, ও বৃত্তের সমীকরণ, তো সঙ্গে সঙ্গে লিখবে, যখনই নির্ণয় করতে বলবে বৃত্তের সমীকরণ, সঙ্গে সঙ্গে লিখবে নির্ণেয় বৃত্তের সমীকরণ। বলো কি লিখবে সঙ্গে সঙ্গে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 লিখলে তো সঙ্গে সঙ্গে ওটা লেখার পরই দুটো জিনিস আরও এক্সট্রা লিখে নেবে, কি কেন্দ্রটা কি আর ব্যাসার্ধটা কি। না চাইলেও লিখবে, কেন, হয়তো অঙ্কের দেওয়া অন্যান্য শর্তে ওই দুটো কাজে লাগতে পারে। ওই জন্য যখনই মনে রাখবে দুর্গা ঠাকুর যখন আসে তখন তার সঙ্গে লায়নকে নিয়ে আসে, যখন লক্ষ্মী আসে তখন কাকে নিয়ে আসে, আউলকে, তাই না? যখনই গণেশ আসে তখন কাকে নিয়ে আসে, ইঁদুরকে নিয়ে আসে। ক্লিয়ার? তো ঠিক একই রকমভাবে যখনই আমরা বৃত্তের সমীকরণটা লিখব, সঙ্গে সঙ্গে পাশে লিখব ওর কেন্দ্রটা কি হবে আর ওর ব্যাসার্ধটা কি হবে, কেন্দ্র আর ব্যাসার্ধটা কি হবে, একদম সঙ্গে সঙ্গে লিখব। ওকে, তো মাথায় রাখবে ওর কেন্দ্র বের করার টেকনিকটা কি। কেন্দ্র বের করার টেকনিক হচ্ছে মাইনাস জি মাইনাস এফ, কিন্তু ওটা ভাববে না তোমরা, লিখবো মাইনাস জি মাইনাস এফ, কিন্তু ভাববে না। তোমরা কিভাবে ভাববে? তোমরা ভাববে এই টেকনিকে, মাইনাস এক্সের গার্লফ্রেন্ড বাই 2, বলতে পারবে এক্সের গার্লফ্রেন্ডটা কি এখানে, 2g, তো মাইনাস এক্সের গার্লফ্রেন্ড বাই 2, মাইনাস এক্সের গার্লফ্রেন্ড বাই 2, কমা মাইনাস ওয়াইয়ের গার্লফ্রেন্ড বাই 2, মাইনাস ওয়াইয়ের গার্লফ্রেন্ড বাই 2। ক্লিয়ার? এটা ভাববে। তো কি পাচ্ছ বলো তো, মাইনাস এক্সের গার্লফ্রেন্ডকে 2g, তো 2gকে 2 দিয়ে ভাগ করলে কি দাঁড়াচ্ছে, g, মাইনাস ওয়াইয়ের গার্লফ্রেন্ডকে 2f না, তো 2fকে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, f। তোমরা এই থটটা ইউজ করবে। ক্লিয়ার? যদি এই থটটা ইউজ না করো তাহলে ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। জটিল মানে তোমাকে একটু বেশি খাটতে হবে, পরিশ্রম করতে হবে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল কীরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 3x প্লাস 7y প্লাস 36 ইকুয়াল টু 0। ধরো এটা একটা বৃত্তের সমীকরণ, তাই না? দেখো এরকম না দেখতে বৃত্তের সমীকরণটা। এবার কিছু অনুভবী স্টুডেন্ট, কীরকম স্টুডেন্ট, অনুভবী স্টুডেন্ট, ওরা বলবে ও স্যার আচ্ছা, তাহলে এক কাজ করুন স্যার, আপনি এটাকে না আগে এরকম স্যার ফিগার দিন স্যার আগে। তার মানে ওরা দেওয়ার চেষ্টা করবে এরকম ফিগার, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, তো 2 ইন্টু জি মানে কত, 3/2 ইন্টু এক্স, 2fy, 2 ইন্টু এফ মানে কত, 7/2 ইন্টু ওয়াই প্লাস 36 ইকুয়াল টু 0। তারপর বলবে যে এটা এর সঙ্গে অনুরূপ, তাই এখানে জি সমান কত পেলাম, 3/2, এর সঙ্গে এটা অনুরূপ, তাই এফ সমান কত পেলাম, 7/2। তারপর জি এর জায়গাতে জি এর মান, এফের জায়গাতে এফের মান বসিয়ে বলবে যাক এতক্ষণে পেলাম কেন্দ্রের স্থানাঙ্ক। কিন্তু তোমরা এত কিছু করবে না, তোমরা শর্টকাটে কি ভাববে, ওর কেন্দ্র দরকার, তো অত ভাববই না, সুন্দর করে লিখবো মাইনাস এক্সের গার্লফ্রেন্ড বাই 2 মানে মাইনাস 3/2, কমা মাইনাস ওয়াইয়ের গার্লফ্রেন্ড বাই 2 মানে 7/2। দেখো সেন্টারটা কত সহজ বেরিয়ে যাচ্ছে না? ওই কারণে আমরা ভাবনাটা এটা রাখবো, বুঝতে পারলে?
না না, একদম ব্রড অঙ্কে যখন করবে। ক্লিয়ার? আমাকে তো আর বলবে না সেন্টার বের করো, আমাকে বড় অঙ্ক দেওয়া থাকবে, তার মধ্যে যদি সেন্টারের প্রয়োজন পড়ে আমরা একদম চোখের আন্দাজে এইভাবে বের করে নিতে পারবো। আচ্ছা, এবার দেখো ব্যাসার্ধ। ব্যাসার্ধ তোমাকে মনে রাখতে হবে আন্ডার রুট কি জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস কত সি, এটা হচ্ছে ব্যাসার্ধ। ওকে, এখানে একটা মজার বিষয় কি জানো, তোমাকে নির্ণয় করতে বলছে বৃত্তের সমীকরণ, আর তুমি সমীকরণটা লিখছো বটে, বলতে পারবে এখানে আননোন কে আছে, সমীকরণ মানে কি এক্স হয়তো থাকতেই হবে, তাহলে আননোন কে এখানে জি এর মান, এফ এর মান আর সি এর মান আননোন। তার মানে ভাবো চ্যাপ্টারের নাম বৃত্ত, কিন্তু আমরা বৃত্তের সমীকরণ বের করার কাজ করব না, আমরা পিছনে পড়ে থাকবো কার কেমন করে জি এর মান, এফ এর মান, সি এর মান পাবো। কারণ ওই জি এর মান, এফ এর মান, সি এর মান যদি পেয়ে যাই আর মান যদি জি এফ সি যাতে বসে দিতে পারি তাহলে ইকুয়েশন পেয়ে যাব, তাই না? ওই কারণে নামে হচ্ছে চ্যাপ্টার বৃত্তর, কিন্তু কাজে হচ্ছে জি এর মান, এফ এর মান, সি এর মান বের করার টেকনিক। ওকে, আচ্ছা, এবার বৃত্তের সমীকরণ হওয়ার শর্ত কি? তোমার সামনে যে কোনো একটা সমীকরণ দিয়ে দিল আর বলছে দেখ বাবু দেখ এটা বৃত্তের সমীকরণ, তুমি কি মানবে? আমরা মানব না, নিশ্চয়ই কিছু শর্ত থাকবে, তাই না? এখন যদি আমার চেহারাওয়ালা কেউ একটা পার্সেন্ট চলে আসে, আমরা কি মেনে নেব যে ওটাই একেডি? মানব না। ক্লিয়ার? আমরা টেস্ট করব, শর্ত টেস্ট করব, আধার কার্ড টেস্ট করব, যখন দেখবো যে না ম্যাচ করছে না, যখন আমরা দেখব অঙ্ক টেস্ট করবে তো আমরা দেখব শর্ত। আচ্ছা, আমরা শর্ত টেস্ট করব, শর্ত দেখব কি শর্ত। দেখো প্রথম শর্ত হচ্ছে আমরা সমীকরণের দিকে তাকাচ্ছি, দেখো তো এক্স স্কোয়ারের গার্লফ্রেন্ড আর ওয়াই স্কোয়ারের গার্লফ্রেন্ডটা কে একই না? হ্যাঁ, অনেকে বলবে না স্যার এক বলবে না, একই। এখন তোমরা এক দেখতে পাচ্ছ কেন? তুমি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দাও, সম্পূর্ণ অংশটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে এক্স স্কোয়ারের কোফিসিয়েন্টও 2 আর ওয়াই স্কোয়ারের কোফিসিয়েন্টও কী পাবে? 2 পাবে। যদি 5 দিয়ে গুণ করো পুরো ইকুয়েশনটাকে, এক্স স্কোয়ারের সহগ কি 5, ওয়াই স্কোয়ারের সহগ কত 5। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ারের যে সহগ, এক্স স্কোয়ারের যে গার্লফ্রেন্ড আর ওয়াই স্কোয়ারের যে সহগ কি হয় বলো? সমান হতে হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, প্রথম শর্ত। আচ্ছা, দ্বিতীয় শর্ত কি? দ্বিতীয় শর্ত হচ্ছে দেখো এখানে কি তুমি এক্স ওয়াই যুক্ত পদ পাচ্ছ? মানে এক্স ওয়াই গুণ হয়ে আছে এরকম কি টার্ম পাচ্ছ? পাচ্ছি না। তার মানে এখানে এক্স গুণিত ওয়াই গুণ হয়ে আছে এরকম টার্ম পাচ্ছি না। তার মানে এক্স ওয়াই যুক্ত পদ, এক্স ওয়াই যুক্ত পদ থাকবে না। ক্লিয়ার? দুটো কন্ডিশন। আর লাস্ট 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত হচ্ছে দেখো ব্যাসার্ধ তুমি এটা পেয়েছো না, তার মানে এই যে জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ওর মান জীবনেও নেগেটিভ হওয়া চলবে না। কারণ তোমরা দেখো যদি এই ভিতরটার মান যদি নেগেটিভ হয়ে যায় না, ভিতরের মান যদি নেগেটিভ হয়ে যায় তাহলে রুটের মধ্যে নেগেটিভ মানে কি হয়ে যাবে? কাল্পনিক সংখ্যা হয়ে যাবে না? তো ব্যাসার্ধ তো কাল্পনিক হতে পারে না। মানছি ভাই বৃত্ত, তুই ব্যাসার্ধটা ছোট হ, ছোট হতে 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 ব্যাসার্ধ যখন 0 হয়ে যাবে তখন ওই বৃত্তটা একটা পয়েন্টে পরিণত হয়ে যাবে, যাকে বিন্দু সার্কেল বলা হয়। কিন্তু 0 থেকে তো কম হতে পারে না, আঁকবে কেমন করে বৃত্ত? তখন আমরা কি বলছি? তখন আমরা বলছি যে ব্যাসার্ধের মানের এই যে ভিতরের পোর্শনটা অর্থাৎ জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, এর মান যদি বাই চান্স নেগেটিভ হয়ে যায় তো রুটের মধ্যে নেগেটিভ মানে কাল্পনিক সংখ্যা, যা অসম্ভব। তাই এই ভিতরের পোর্শনটাকে কি নেগেটিভ হওয়া চলবে না। এই 3টা শর্ত মানলে তখনই বলবো যে বাবু তুই হচ্ছিস পারফেক্ট একটা বৃত্ত। বুঝতে পারলে? এই হচ্ছে বৃত্ত হওয়ার শর্ত। এবার টাইপ, নেক্সট হচ্ছে টাইপ।
এই চ্যাপ্টারে টোটাল কয় টাইপের অঙ্ক আছে মনে হতে পারে কিনা? স্যার আপনি তো চ্যাপ্টার করাচ্ছেন, কিন্তু এই চ্যাপ্টারে টোটাল কত টাইপের অঙ্ক আছে বলুন দেখি টাইপ। কারণ টাইপ না বললে তো আমরা ভাববো যে অঙ্ক চলছে চলছে, জীবনে মনে হয় শেষ হবে না স্যার, অনন্তকাল ধরে চলবে অঙ্ক। তাই এবার তোমাদের টাইপ ভাগটা বিভাজনটা লিখে নাও। তোমাদের এই চ্যাপ্টারে টোটাল 3 টাইপের অঙ্ক আছে, মাত্র 3টা টাইপের। কী কী টাইপের মন দিয়ে শোনো সবাই। দেখো, তোমাকে না বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে, ক্লিয়ার? আর তুমি অনায়াসে বলবে, ও স্যার বৃত্তের সমীকরণ, বৃত্তের সমীকরণ মানে কি স্যার? এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক কিনা বলো আগে। তোমাকে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলবে, আর তুমিও মজার ছলে বলবে, স্যার দেখুন নির্ণেয় বৃত্তের সমীকরণ, নির্ণেয় বৃত্তের সমীকরণ আমরা মজার ছলে লিখবো স্যার এটা। এবার এই সমীকরণটাতে বলো তো অজানা কে কে? জি এর মান, এফ এর মান আর সি এর মান, তাই না? তাহলে এখানে অজানা হচ্ছে জি এর মান, অজানা হচ্ছে এফ এর মান, আর অজানা হচ্ছে কার মান? সি এর মান, ক্লিয়ার? তো তার মানে কি, তুমি যদি জি এর মান, এফ এর মান আর সি এর মান পেয়ে যাও, মানটা পুট করলে অঙ্ক শেষ। মানছো কিনা সবাই? এবার লক্ষ্য করো, যখন তোমরা নবম শ্রেণীতে পড়তে, ক্লাস 9-এ মনে আছে, তখন তোমরা অপনয়ন, বজ্রগুণন, তুলনামূলক পদ্ধতি, পরিবর্ত পদ্ধতিতে অঙ্ক করতে, সমাধান করতে। তো ওখানে কি এক্সের মান ওয়াইয়ের মানটা ডিরেক্ট দেওয়া থাকতো, না সমীকরণ আকারে দেওয়া থাকতো? ও এরকম সমীকরণ থাকতো না, এক্স প্লাস 2y ইকুয়াল টু 4, 3x প্লাস ওয়াই ইকুয়াল টু 9, এরকম থাকতো না সমীকরণ? তো আমরাও এখানে কিন্তু এত সহজে বলবে না ভাই জি এর মান, এফ এর মান, সি এর মান নিয়ে নে, এরকম বলবে না। এখানেও নিশ্চয়ই ওখানে যেমন এক্স এর মান ওয়াইয়ের মান পাওয়ার জন্য সমীকরণের আকার থাকতো, এখানেও জি এর মান, এফ এর মান, সি এর মানটা পাওয়ার জন্য জি, এফ ও সি দ্বারা সমীকরণ থাকবে। বুঝতে পারলে? এখানে যেমন এক্স এর মান ওয়াইয়ের মান পাওয়ার জন্য সমীকরণ দেখতে পাচ্ছ, কটা আননোন বলো তো? 2টো আননোন, তাই 2টো সমীকরণ। ওখানে 3টা আননোন, তাই 3টা সমীকরণ দেখতে পাবে, ক্লিয়ার? 3টা ইকুয়েশন দেখতে পাবে। ওই ইকুয়েশনটাকে তুমি যদি সলভ করো, ওই ইকুয়েশনটাকে তুমি যদি সলভ করো, সমাধান করলে তবেই তুমি জি এর মান, এফ এর মান আর সি এর মান তোমরা পেয়ে যাবে। আর মান পেলে তবেই মানটা পুট করলে অঙ্ক হবে। তাই এই টেকনিকটাকে তৈরি করার জন্য এই যে সমীকরণগুলো পাবে, তো এই সমীকরণ পাওয়ার জন্য তোমাকে শর্ত প্রশ্নে বলে দেবে। ওকে, তোমাকে শর্ত প্রশ্নে বলে দেবে কিসের জন্য? এই জিএফসির দ্বারা ইকুয়েশন তৈরির জন্য। ফলে দেখো কত মজার বিষয়, তোমাকে শর্ত বলে দেবে আর বলবে বৃত্তের সমীকরণ নির্ণয় কর। তুমি জানোই বৃত্তের সমীকরণ এটা হয়। এবার শর্তের কাজ কি? শর্তের মাধ্যমে তুমি জিএফসি দিয়ে সমীকরণ তৈরি করতে পারবে, ওটাকে সমাধান করলে জিএফসির মান পেয়ে যাবে, মানটা ওখানে পুট করলে ইকুয়েশন পেয়ে যাবে। তো এটা হচ্ছে একটা টাইপের অঙ্ক। আবার মন দিয়ে শোনো, ব্যাপারটা মনে হয় বুঝতে পারলে না, পরে লিখবে, আগে দেখে নাও কি বলতে চাইছি। তোমাকে শর্ত দেওয়া থাকবে, আর এই বৃত্তের সমীকরণটা তোমাকে নির্ণয় করতে বলবে। তো তুমি বুঝতে পারছো বৃত্তের সমীকরণ মানে এটা, যেখানে অজানা কে কে বলো তো? জি এর মান, এফ এর মান আর সি এর মান। তোমার ডিউটি কি? ডিউটি শর্তটাকে ভাঙলেই আমি জি, এফ, সি দিয়ে কি পাবো? সমীকরণ পাবো। যখনই সমীকরণ পেয়ে যাবে তখন অপনয়ন পদ্ধতি হোক বা অন্য কোনো পদ্ধতি হোক, ওদের মাধ্যমে সমাধান করলেই জিএফসির মান পেয়ে যাবে, মানটা বসালে গেলেই অ্যান্সার হয়ে যাবে। তো এই টাইপের একটা অঙ্ক, এটা হচ্ছে টাইপ 1। আচ্ছা, টাইপ 2 এর অঙ্ক কেমন থাকবে? টাইপ 2 এর অঙ্ক থাকবে এরকম ধরনের। ধরো এটা একটা বৃত্ত আর এটা অপর আর একটা বৃত্ত, ক্লিয়ার? কি বললাম? এটা একটা বৃত্ত, কিংবা আর একটা বৃত্ত না দিয়ে তোমাকে একটা স্ট্রেট লাইন দিতে পারে,
কিন্তু দুটো বৃত্ত দেখ বা একটা বৃত্তের সঙ্গে একটা স্ট্রেট লাইন দেখ, ওরা পরস্পরকে ছেদ করেছে কি করেনি সেটা বলো। ছেদ করেছে কি না? তো যদি ছেদ করে, তো যে পয়েন্ট দুটোতে ছেদ করেছে, ধরো এ পয়েন্ট আর বি পয়েন্টে ছেদ করেছে, কি বললাম, এ পয়েন্ট আর বি পয়েন্টে ছেদ করেছে, তাহলে ওই ছেদবিন্দু দিয়ে যে বৃত্ত আঁকা যায়, ওই ছেদবিন্দু দিয়ে আমরা যে বৃত্তটা পাবো, ওই বৃত্তটার সমীকরণ কি হবে, এই রিলেটেড অঙ্ক। আবার মন দিয়ে দেখো, এই যে দুটো পয়েন্টে ছেদ করেছে না, ওই ছেদবিন্দু দিয়ে তুমি যে বৃত্তটা আঁকতে পারবে, ওই বৃত্তের সমীকরণটা কি হবে, ওই রিলেটেড অঙ্ক। তো এটা হচ্ছে টাইপ 2। বুঝতে পারলে ব্যাপারটা কি বললাম? দুটো বৃত্ত নিশ্চয়ই পরস্পরকে ছেদ করেছে দুটো পয়েন্টে, তো দুটো পয়েন্টে ছেদ করলে ওই দুটো পয়েন্ট দিয়ে যাওয়া যে সার্কেল, কিংবা এই পয়েন্ট দিয়ে যাওয়া যে সার্কেল, ওই সার্কেলটার ইকুয়েশন কি হবে, এই রিলেটেড প্রবলেম। দুটো টাইপ, তুমি বুঝতে পেরেছো বোন কি বললাম? আর আরেকটা টাইপ লাস্ট 3 নম্বর কি, ধরো এটা একটা সার্কেল আর এটা একটা সার্কেল, দুটো সার্কেল পরস্পরকে দেখো বাইরের দিক থেকে স্পর্শ করেছে, কিংবা এমনও তো হতে পারে এ একটা সার্কেল আর এ একটা সার্কেল, ওরা কি করেছে, অন্তঃস্পর্শ করেছে, ভিতর দিক থেকে স্পর্শ করেছে। এর উপরে বেস করে কিছু অঙ্ক হয় কিনা তোমরা বলতে পারো, স্যার এমন কি হতে পারে যে দুটো সার্কেল পরস্পরকে স্পর্শই করেনি, বা দুটো সার্কেল পরস্পরকে স্পর্শই করেনি, না ভিতরের দিক থেকে না বাইরের দিক থেকে। তো এই রিলেটেড প্রবলেমগুলো আমরা সলভ করব। তো তোমাদের গোটা বইয়ে এই চ্যাপ্টারে এই 3 রকমের মোট অঙ্ক আছে। তো 3 রকমের টেকনিক যদি শিখে দিতে পারি, তাহলে তোমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। তো আজকে তোমাদের আলোচ্য যে বিষয়, সেটা হচ্ছে এই টাইপের অঙ্ক। ওকে, সবাই লিখে নাও এই টপিকটি আগে।